সবাই দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সবগুলো বিষয় বেশ করে আইন বিষয়গুলোতে উত্তর দিচ্ছেন, যেখানে উনিও অভিযোগ তুলেছেন আইনমন্ত্রী কোনো বিষয়ে আইন নিয়ে কথা বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী সব বলছেন। কেউ কেউ বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কাজ আইন শৃঙ্খলা বাহিনীকে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, এইসব বিষয়ে ওনার নজর দেওয়া দরকার, সেক্ষেত্রে নজর খুবই কম হচ্ছে, কিন্তু বাট আইনি বিষয়গুলোতে উনি বেশ নজর দিচ্ছেন। এই বিষয়টা কেন হচ্ছে, বা আইনি ব্যাখ্যা দেওয়ার মতো আইনমন্ত্রী কি আপনাদের নাই? দেখেন, আমি একটা কথা বলি, যে জিনিসটা আমি খুব ভালো জানি, আমি কাজ করেছি, আমি খুব ভালো জানি। আমি আর আমার ছোট ভাই রাসেল দুইজনই একই জায়গার ছাত্র, বাট রাসেল আমার অনেক ছোট। বাট আমি এই জায়গায় জানো, আমার যদি নখদর্পণে থাকে, দায়িত্বটা ক্ষমতাটা যদি আমারও আওতাধীন থাকে, তাহলে আমি কেন বলবো না? রাসেল আমি যখন থাকবো না, রাসেল তো বলবেই। আমার জানা মতে আমি এটা নিয়েই সর্বোচ্চ কাজ করেছি। আপনি বললো কিছুক্ষণ আগে রাসেল যে উনি তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় বড় অফিসার ছিলেন, আজকের আইনমন্ত্রী, ঠিক আছে? তো উনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, তো উনার অ্যাটর্নি জেনারেলের কাজ করেছেন। আর আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংস্কারের সাথে কাজ করছেন। সংস্কারের সাথে 1-1.5 বছর কাজ করতে গেলে যারা করেছে, কিছু না পড়ালেখা করলেও অনেক কিছু জানে। আপনি 24 আওয়ার্স ওইটা নিয়ে এর মধ্যে ছিলেন। আর আপনি স্টাডি করে একটা দলকে যখন ধারণ করে স্টাডি করে আপনি উত্তর দিয়েছেন, বিএনপির মতো এরকম একটা বড় দলকে, তখন কিন্তু আপনাকে আরও স্টাডি করতে হয়েছে। তো আপনি যখন নখদর্পণে এই জিনিসগুলো জানেন এবং আপনি করেছেন, বিএনপির কিন্তু এক ধরনের ম্যান্ডেট তাকে দেওয়া আছে, কারণ উনি সংস্কারটা দেখেছেন। তাহলে ওই ব্যক্তিটা স্বরাষ্ট্রমন্ত্রী না পরিকল্পনা মন্ত্রী, ডাজ নট ম্যাটার। দুইটা মন্ত্রী দেওয়া যেত, দুইটা মন্ত্রণালয় দিতে পারতেন। আমি বলি ম্যাটার করে এটাই, উনি যেটার সাথে কাজ করেছেন সেটার উত্তরটা উনি দিচ্ছেন। এটা নিয়ে তো বিএনপির কোনো সমস্যা নাই, বিএনপির আইনমন্ত্রীর কোনো সমস্যা নাই, এবং সাধারণ জনগণের কোনো সমস্যা নাই। এখানে যারা আজকে বিরোধী দল, তারা অনভিজ্ঞ, তারা এরকম অভিজ্ঞতা কখনোই আনে নাই। শিশির মনির ব্যারিস্টার, সে কিছুটা অভিজ্ঞ, কিন্তু ভাগ্য তাকে ফেভার করে নাই, সে পাশ করতে পারে নাই। তার কিছুটা স্টাডি আছে, কারণ সেও ওই যে সংস্কারের যে কমিটি, সেখানে সেও ছিলেন। তো এই জামাতের মধ্যে একজন, আমি কাউকে ছোট করে বলছি না, তাদেরও অনেক বুদ্ধি জ্ঞান সব কিছু আছে, বাট ওই শিশির মনির যদি হতো, সে অনেক কিছু আনসারটার সাথে সাথে করতে পারতো। বাকি যারা আছে তাদেরকে আপনি অযোগ্য মনে করেন? আমি অযোগ্য মনে করি না। আপনার একটা বিষয় নিয়ে ডিল করলে সেটার একটা বিশেষজ্ঞ হওয়া যায়। আপনি ডিল ছাড়া, আপনি মনে করেন ডাক্তার, আপনাকে ইঞ্জিনিয়ার মন্ত্রী বানানো হয়েছে, আপনি বলেন তো আপনি ওইখানে কি ইঞ্জিনিয়ারিং করবেন? তো তার মানে কি আপনি অশিক্ষিত? অবশ্যই না। আমি কাউকেই ছোট করছি না। ওই কথাটা বলছি যে আইনমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির জবাব তো আইনমন্ত্রী দিতে পারতেন, আইনমন্ত্রী না দিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রী? উনি বুঝিটা তুলেছেন। আমি ওইটাই বললাম, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করলাম যে উনি সংস্কার কমিটির সবকিছু উনি নখদর্পণে, মানে সেই কারণে তিনি সেই কারণে, এবং দল এটা চায়। আইনমন্ত্রী তখন অফিসার ছিলেন, সে মামলাগুলো শুধু দেখতেন সারা বাংলাদেশে। বাট তার এই জায়গাটাই, তার এইখানে অনভিজ্ঞ তা বলবো না, কিন্তু এইখানে একদম নখদর্পণে হইল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনখানে খারাপ কাজ হচ্ছে আপনি বলেন? এত বড় একটা ঈদ গেল, ওই হিসাবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কাজগুলো করে, চুরি ডাকাতি রাহাজানি, এগুলো কিন্তু অত হয় নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজই তো এগুলো। পুলিশ আপনার, তার যে যারা আছে, তারা কিন্তু তার সাথে একসাথে কাজ করেছে। সো আপনি তো তাকে দুষতে পারেন না। তার কাজ করে যদি বেশি কাজ সে করে, সেটা আমি খুশি হব, আমার দলে কাজ করলো। তো আপা, এটা আপনার মনে হয় না যে ঈদের সময় জ্বালানি তেল সংকটের কারণে দুইজন মানুষ মারা গেল? আমি বলি জ্বালানি তেলের সংকটের সঙ্গে বিশ্বের এই মুহূর্তে কোনো কিছু নাই। আমি বলি একটা জায়গায় যখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এই যে কোনো সময় একটা প্রবলেম হতে পারে সেইখানে, এবং এটা একটা সিরিয়াস হঠাৎ ক্রাইসিস ছিল কিনা, তো সেইখানে সে যেটুকু করার, তার যে সেক্টর অবশ্যই সেটা করবে। সেইখানে সে কি ওইখানে নিজে যায় ওইটা ফেরাতে পারতো? উনি কেন যাবেন? তাহলে আপনি বলেন, ওইটার পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে কিনা আপনি দেখবেন। ঘটনা তো আইন শৃঙ্খলা বাহিনী তো প্রত্যেকটা মানুষের সঙ্গে একজন করে থাকতে পারে না। একটা ঘটনা দুর্ঘটনায় পরিণত হয়েছে, দুর্ঘটনায় পরিণত হলে সেটা যেন আর বাড়তে না পারে সেই চেষ্টা করে। আমরা দেখলাম ফিলিং স্টেশন গুলোতেও তো তেমন
কিছু নিরাপত্তা দিতে পারে না, বিশেষ করে জ্বালানির সংকটটাকে মোকাবেলা করবার জন্য একটা যে জায়গায় উদ্যোগ আমি সেটাও তো আপনাকে দেখেন। বলি, ইদানিং হচ্ছে, ঈদের- যদিও হ্যাঁ, এটাই ইদানিং হবে, হচ্ছে, এটাই স্বাভাবিক, কারণ কিন্তু ঈদটা চলে গেছে, অভিযান চলছে আপনার ইদানিং। একটা ঈদে পুলিশ কত, একটা দেশে কয় লক্ষ পুলিশ, একটা পুলিশ যদি ঈদেরও আপনার ডিউটি করে, জি। মানুষের বাড়ি ঘরে ডিউটি করে, জি। তারপর আপনার ফিলিং স্টেশনে ডিউটি করে, অত সম্ভব না। মানে তো সম্ভব না। এখন যেহেতু ঈদটা চলে গেছে, জি। মানুষ ঘরে ফিরেছে, কিন্তু এখন তাদের ডিউটি অন্যখানে জি, ঈদের কথা বাড়াতে যখন পারে। আসছে, তাহলে একটু প্রশ্ন দিয়ে আপনাদের সড়ক পরিবহন মন্ত্রী তিনি বলেছেন এবারের ঈদ যাত্রা বেশ অন্য যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে। তার হিসেবে তিনি 170 জন মারা গেছেন এটি কথা বলেছেন। যদিও রোড সেফটি ফাউন্ডেশন তথ্য মতে 10 দিনের দুর্ঘটনায় 274 জন প্রাণ হারিয়েছেন। কিন্তু তার এই বক্তব্যটা কি এটাই প্রমাণ করে কিনা যে তখনকার আওয়ামী লীগ সরকারের আমলে ওবায়দুল কাদেরকে বলতে শুনতাম, মাসুদ ভালো হয়ে যাও, মাসুদ তুমি ভালো হলে না, এরকম কথা বক্তব্যগুলো আসছে শোনেন, আসলে এখন? একজন দুজন মানুষ তাদের মতো করে কথা ব্যক্ত করে, আমি সেই ব্যাপারে কথা বলতে চাই না। উনি হয়তো বা ওনার দৃষ্টিতে ওনাকে হয়তো কেউ গোলক ধাঁধা চোখে লাগায় ক্ষমতার সঙ্গে, কিন্তু অনেক কিছুই মানুষের কমে যায়, আবার অনেক কিছু বেড়ে যায়। যেটা বেড়ে যায় সেটা হলো অতিরিক্ত তেল মর্দন। এই তেল মর্দন বেশি হওয়াতে অনেক সময় অনেকে যেটা দেখার কথা সেটা দেখে না। না, এখন কিন্তু উনি কিন্তু ওনার আপা, মতো করে কথা তার এই বলেছেন। বক্তব্যগুলো কি আপনাদের সেন্টার যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তারা কি দেখেন না, তারা কি অবলোকন করেন না বিষয়গুলো? তাকে কি জানানোর কেউ নেই যে আমার তিনি মনে একসময় বললেন সমঝোতার চাঁদা, তিনি আবার বললেন যে এবারে বাড়তি ভাড়া নেওয়ার প্রশ্নই আসে না, বরং ভাড়া কম নিয়েছে। আপনার আচ্ছা, ইতিহাসে আপনি আপনাকে- কখনো দেখেছেন আমি বা আপনাকে শুনেছেন? একটা কথা বলি, আপনার সংখ্যাগরিষ্ঠর উদাহরণটা কিন্তু এক্সাম্পল, নিশ্চয়ই সংখ্যালঘিষ্ঠ না। মন্ত্রী আছে এইখানে প্রায় 50 জন 52 জনের মতো, সেখানে যদি একজন কোনো রকম সমস্যা হয় সেটাকে কিন্তু সমস্যা ধরা যায় না। আর যখন দেশের সরকারের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার সময় যখন 30 দিন 32 দিন বা 35 দিন হয়, তখন তো আরো না। তো সেই জায়গায় আপনি আরো 10টা যদি মন্ত্রী বলতে পারতেন যে কি বলে, এটা মনে করেন কিনা উনি আসলে যতগুলো মন্ত্রণালয় পেয়েছেন ওই মন্ত্রণালয়ের ভারে উনি কি আসলে কথা বলতে পারছেন বা সামলাতে পারছেন না, বিষয়টা এমন? আসলে আমি তিনটা জানি না, মন্ত্রণালয়। আমি নিজেও, উনি টকশো করতেন, আমি নিজেও টকশো করি, আমি জানি না যে উনি, আমি মনে করি যে আমার ভাই সে সে যেহেতু একটা দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা বন্টন হয় সৃষ্টিকর্তার দ্বারা, তো সে যেহেতু আল্লাহ রহমতের দায়িত্ব পেয়েছে, নিশ্চয়ই সে বুঝবে আরো কয়েকদিন যাক, সে হয়তো বা, আমি হলে কথা বলতামই না, আপনি কথা কই পাবেন, আমি না বলবোই না কিছু। তো যাই হোক, ও এটা বুঝবে। তো কথা বলাবে, হ্যাঁ, আপনি যখন ভিজিট করতেছেন সাংবাদিক যে কথা জিনিস, বলাবে, বাবা মাপ চাই। আপনি তো কথা না বলে পারবেন না। লিখিত বক্তব্য দিবেন। লিখিত বক্তব্য। না, আমার প্রশ্ন ওই জায়গায়, তাকে যদি তিনটা মন্ত্রণালয় ওনার যদি বেশি ভারী হয়ে যায়, বিএনপি এত বড় দল, এত বড় নেতা, এতগুলো নেতা তৈরি করা হয়েছে, তাদেরকে কেন বন্টন করে দিচ্ছেন না কিছু কিছু মন্ত্রণালয়? আমার প্রশ্ন ওই জায়গায়, আসলে যা কিছু মানে কি চোখে দেখা এখানে যায়, কোনো অন্য কোনো কারণ আছে কি? আমি আসলে খুব ছোট মানুষ, আমি অত কিছু বুঝি না, আমি অত কিছু বুঝি না, দলের একজন কর্মী আমি। আচ্ছা।